আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা এখন দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন, সকলকে সালাম জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু টেকনিক্যাল সমস্যা এবং আমার স্লাইড তৈরি করার টাইমে ভুলবশত সেটা ডিলিট হয়ে যাওয়ার কারণে ওই স্লাইডটা আমাকে পুনরায় তৈরি করতে হয়েছে। যার কারণে আজকের লাইভটা অলমোস্ট ১ ঘন্টা লেটে শুরু করতে হলো আরকি। এজন্য শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের আজকের লাইভের আলোচনার বিষয় হচ্ছে সমকামিতা, বিজ্ঞান এবং অন্যান্য। অর্থাৎ সমকামিতা নিয়ে যে লাইন অফ এভিডেন্স গুলো টানা হয়, যে এই এভিডেন্স গুলোর কারণে আমরা মনে করতে পারি সমকামিতা আসলে ন্যাচারাল বা এটা হচ্ছে কাইন্ড অফ মোরাল বা কিছু। এই জিনিসটাকে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব যে এটা আসলে কতটুকু ট্রু। আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাহলে আমি শুরু করতে পারবো। এবং যারা এখন দেখছেন তারা কাইন্ডলি লাইভটা শেয়ার করে দিবেন যেন অন্যরাও দেখতে পারে। ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো। জি, আপনি কেমন আছেন? ওকে, আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ। ১ জন ২ জন বা যে কেউ ঠিকঠাক শোনা যাচ্ছে। জি, ধন্যবাদ। যারা এখন দেখছেন তারা কাইন্ডলি এটাকে শেয়ার করে দিবেন। কারণ টেকনিক্যাল ইস্যু এবং স্লাইড তৈরির জন্য হচ্ছে অলমোস্ট ১ ঘন্টা পর শুরু করা এবং যদিও এত রাত না, যেহেতু রোজার মাস, এখন অনেকেই জেগে থাকে এই টাইমে। তবুও শেয়ার করে দিলে বাকিরাও জানতে পারবে। যদি তাদের কাছে নোটিফিকেশন না যায় আরকি। হোয়াটএভার। তো প্রথমত প্রাথমিকভাবে বলতে গেলে আজকে আমি শুধুমাত্র সায়েন্টিফিক ইস্যুটাকে এনালাইসিস করার চেষ্টা করব। আমরা এখানে কোনো ফিলোসফিক্যাল আর্গুমেন্ট অথবা আরো অন্যান্য কিছু এসপেক্ট আছে এটার। যেমন কেন আম আপনার এটাকে মেন্টাল রোগ থেকে, যেহেতু এটা পূর্বে হচ্ছে মানসিক রোগের তালিকায় ছিল DSM এর, এটা কেন বাতিল হয়ে গেছে আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব না। সেটা আমরা পরবর্তী আলোচনার জন্য তুলে রাখবো। এবং অন্যান্য ফিলোসফিক্যাল যে আর্গুমেন্ট এটার এগেইনস্ট এ, সেটাও আমরা পরবর্তী আলোচনার জন্য তুলে রাখবো। আমরা আজকেই এগুলোকে নিয়ে আসবো না। কারণ এটা নিয়ে যে আলোচনা করতে চাই, আই মিন সমকামিতা নিয়ে এটার সায়েন্টিফিক ইস্যু গুলো, ফিলোসফিক্যাল ইস্যুস মানে এবং পলিটিক্যাল যে ইস্যু, এই প্রত্যেকটা জিনিস যদি আজকে আলোচনা করতে চাই তাহলে ২ থেকে ২.৫ ঘন্টার বেশি লাগবে। সো আমরা এইভাবে একটানা না করে ছোট করে হলেও, যদি ২ পর্বের হয় অথবা ৩ পর্বের হয়, তাহলেও এটাকে ১ টা থেকে ২ টা অথবা সর্বোচ্চ ৩ টা পার্টে ভাগ করে করব। যাতে করে বুঝতে সুবিধা হয় এবং আলোচনাটা খুব বেশি বোরিং না লাগে। হোয়াটএভার। তো এখন যারা দেখছেন, আই থিংক তারা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। আমি আমাদের মূল আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আ কাইন্ডলি এখন জানাবেন যে স্লাইডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা? আম তাহলে আরো ইজি হবে। কজ আমি যেহেতু পিসিতে, আমার এখান থেকে অবশ্যই ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আপনাদের থেকে দেখা যাচ্ছে কিনা সেটা জানালে আরো বেটার। তো প্রথমত হোমোসেক্সুয়ালিটির ইস্যুতে যে জিনিসগুলোকে আনা হয় এভিডেন্স হিসেবে, লাইনস অফ এটার কিছু এভিডেন্স আছে। এর মধ্যে এটা নেচারে এক্সিস্ট করে, এক্সিস্টিং নেচার, এটা একটা আর্গুমেন্ট। তারা দাবি করে তাদের মতে, বিশেষ করে নাস্তিকদের গুরু বলা যায়, বাঙালি নাস্তিকদের অভিজিৎ রায়। তিনি তার সমকামিতা নামক যে বইটা পাবলিশ করেছেন ২০০৯ তে, সেই বইতে বেশ কিছু আর্গুমেন্ট টানছেন এরকম যে, যেহেতু প্রাণীকুলের অলমোস্ট ১৩০০ থেকে ১৪০০ প্রজাতির মধ্যে আপনার সমকামিতা দেখা যায়, তাই এটাকে উড়িয়ে দেওয়ার কিছু নেই। ইট মে বি ন্যাচারাল ফর অল, মানে এটা আমাদের সবার জন্য ন্যাচারাল হইতেই পারে, যেহেতু এটা নেচারে দেখা যায় আরকি। এটা হচ্ছে প্রথম একটা ইস্যু, এক্সিস্টিং নেচার। আরেকটা হচ্ছে যেটাকে স্ট্রং এভিডেন্স বলা যেতে পারে, সেটা হচ্ছে টুইন স্টাডিজ। তো টুইন স্টাডিজটা আসলে কি? টুইন স্টাডিজটা হচ্ছে যারা মনোজাইগোটিক টুইন, অর্থাৎ যাদের মধ্যে মিল হচ্ছে একেবারে ১০০%, মানে তাদের মধ্যে কোনো পার্থক্য পরিলক্ষিত হয় না ওইভাবে। তো এই মনোজাইগোটিক টুইনস এর মধ্যে যদি একজন ভাই আসলে সমকামী হয়, তাহলে কিছু স্টাডি এটা অ্যাফার্ম করে বা কিছু গবেষণা এটা দেখানোর চেষ্টা করে যে অন্য ভাইয়েরও সমকামী হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। তো এই ধরনের টুইন স্টাডি গুলোর ক্ষেত্রে
দেখানোর চেষ্টা করা হয় যে যেহেতু সমকামী ভাইয়ের মধ্যে যদি একজন সমকামী হয় তাহলে অন্যজন সমকামী হতেই পারে বা এটার সম্ভাবনা অনেক প্রকট। এর উপর ভিত্তি করে বলা হয় যে সমকামীর একটা জিনগত সম্পর্ক থাকতে পারে। যদিও এইগুলো আসলে প্রথমেই অ্যাজিউম করে নিচ্ছে বা একটা পূর্ব অনুমান ধরে নিতেছে যে হ্যাঁ, কানেকশন থাকতে পারে, যেটাকে ফিলোসফির ভাষায় কোশ্চেন বেগ বলা হয় বা বিগিং টু দ্য কোশ্চেন ফ্যালাসি বলা হয়, যে উত্তরটা আগেই ধরে নেয়া, প্রশ্ন করার আগেই। আরেকটা ইস্যু হচ্ছে লাইভ কখন থেকে চলছে? ভাই, লাইভটা মাত্র ৫ মিনিট ধরে শুরু হইছে। একটা সমস্যার কারণে, টেকনিক্যাল ইস্যুর কারণে। খুব বেশি দূর আমরা এগোইনি। যাই হোক। ৩ নাম্বার হচ্ছে ব্রেইন স্টাডিজ। এখন ব্রেইন স্টাডিজটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, তবু বলা ভালো যে সমকামিতা নিয়ে গবেষণার ক্ষেত্রে সায়েন্টিস্টরা চেষ্টা করে ব্রেইন নিয়ে স্টাডি করে এটাকে এক্সপ্লোর করার। তো অনেক সায়েন্টিস্ট বা অনেক গবেষণা দল ব্রেইন নিয়ে স্টাডির মাধ্যমে দাবি করে যে সমকামীদের মধ্যে ব্রেইনের স্ট্রাকচারটা একটু অন্যরকম দেখা যায়। তার মানে যে ওই স্ট্রাকচারের কারণে সে হচ্ছে গে হয় বা সে হচ্ছে সমকামী হয়। কিন্তু সমস্যাটা হচ্ছে এমন কোনো কিছু আসলে না, মানে এমন কোনো কজাল কানেকশন নাই যে ব্রেইনের আকারের উপর ভিত্তি করে কোনো একটা ফাংশন ঘটবে। মানে ব্রেইনের ডেনসিটি বা ঘনত্ব, কোনো একটা অঞ্চলের ঘনত্বের উপর ফাংশন কখনোই নির্ভর করে না। ব্রেইন সায়েন্সে এমন কোনো কিছু আসলে এক্সিস্ট করে না। তো আবার প্লাস্টিসিটি বলে একটা কথা আছে। যেমন অনেক গবেষণায় দেখা যায় যারা হচ্ছে জটিল রাস্তা দিয়ে গাড়ি চালায়, ড্রাইভার, তারা যখন গাড়ি চালায় আরকি, আচ্ছা, যেহেতু তারা জটিল রাস্তায় গাড়ি চালায় আরকি, ওই ক্ষেত্রে তাদের মস্তিষ্ক স্ক্যান করে দেখা গেছে যে তাদের মস্তিষ্কের মধ্যেও সাধারণ যারা মানুষ আছে, যারা আসলে ওইভাবে গাড়ি চালায় না বা ঐরকম জটিল রাস্তা চেনে না, তারা আসলে তাদের ব্রেইনের স্ট্রাকচারটা ওই যে ড্রাইভার তার স্ট্রাকচার থেকে আলাদা বা নরমাল আরকি। তো এইসব স্টাডি প্রুভ করে এবং অন্যান্য জেনেটিক রোগের ক্ষেত্রেও আসলে বা অন্যান্য সমস্যার ক্ষেত্রেও মানুষের ব্রেইনের মধ্যে পার্থক্য দেখা যায়। ফেনোটাইপিক পার্থক্য দেখা যায়, সাইজের পার্থক্য দেখা যেতেই পারে, আর ডেনসিটির পার্থক্য দেখা যেতেই পারে। বাট এগুলো কখনোই প্রুভ করে না যে ওইটার সাথে কোনো একটা বিহেভিয়ার, কোনো একটা আচরণ লিঙ্কড বা ওই ২ টার মধ্যে কোনো লিঙ্কড কাজ, মানে লিঙ্ক থাকে বা ওগুলোর সাথে কোনো লিঙ্কেজকে নির্দেশ করে এমন কোনো কিছু অন্ততপক্ষে ব্রেইন সায়েন্সে এখনো নাই। হোয়াটএভার। আরেকটা হচ্ছে ফ্যাকান্ডিটি কম্পেনসেশন হাইপোথিসিস। এটা আসলে মূলত এটার পক্ষে কোনো প্রমাণ না। এই আচ্ছা, এই ফ্যাকান্ডিটি কম্পেনসেশন হাইপোথিসিস এটাও কিন্তু সমকামিতা যে জিনের সঙ্গে সংযুক্ত সেটাকে প্রথমেই পূর্ব অনুমান করে নেয়। তারপর এই গবেষণাটা চালায় আরকি। এটা বোঝার জন্য, বা এটাকে বলা যায় এটা হচ্ছে ইভোলিউশনারি বায়োলজিতে সমকামিতাকে এক্সপ্লেইন করার জন্য একটা মানে হাইপোথিসিস মূলত। তো এখানে কি বলা হয়? এখানে বেসিক্যালি বলা হয় যে যদি কোনো জীবের মৃত্যুর হার বেড়ে যায় আরকি, তাহলে তারা তাদের প্রজনন ক্ষমতা বা রিপ্রোডাক্টিভ সাকসেস বাড়িয়ে কি করতে পারে? তাদের ওই ক্ষতিটা পূরণ করতে পারে। ধরলাম একটা প্রজাতি, আ সাপোজ কোনো একটা ফিঞ্চ পাখির প্রজাতি যেখানে ৫০০ পাখি থাকে, এদের মধ্যে মৃত্যুর হার অনেকটা বেশি। তো মৃত্যুর হার বেশি হলে অন্যান্য ফিঞ্চ যারা থাকবে তাদের মধ্যে রিপ্রোডাক্টিভ সাকসেস বেশি হইতে হবে। অর্থাৎ প্রজননগত সক্ষমতা যদি বেশি থাকে, তাহলে এই ক্ষয়টা আসলে পূরণ হয়ে যায়। মানে ধরলাম যদি ফিঞ্চ পাখির আ গড়ে ৭ দিনে ৭ টা করে, সরি ৭ দিন না, ধরলাম ১ মাসে ৭ টা করে ফিঞ্চ পাখি মারা যাচ্ছে। সেক্ষেত্রে এদের উর্বরতা যদি বেশি হয়, তাহলে এরা obviously ১ মাসে অলমোস্ট আম কত ৩০ থেকে ৪০ টা ফিঞ্চ পাখির জন্ম দিতেই পারে। অর্থাৎ এদের রিপ্রোডাক্টিভ সাকসেস বেশি হলে এদের যে মৃত্যুর হার, এটা আসলে মানে সমান থাকবে বা এটাকে ওভারকাম করা যাবে। এটাই হচ্ছে ফ্যাকান্ডিটি কম্পেনসেশন হাইপোথিসিস। তো গে স্টাডি বা হোমোসেক্সুয়াল স্টাডিজ এর ক্ষেত্রে যেটা ধরা হয় আরকি, সেটা হচ্ছে আ লাইকলিহুড ইনফারেন্স বলে একটা কথা আছে। একেবারে সম্ভাবনামূলক অনুমান। তো হোমোসেক্সুয়াল ফ্যামিলিগুলোর ক্ষেত্রে স্টাডি করে দেখা যায় যে যারা আসলে হোমোসেক্সুয়াল তাদের ম্যাটার্নাল রিলেটিভস, মানে মাতৃগোত্রীয় যারা আত্মীয় থাকে, যেমন এই মা গোত্রীয় আরকি, নানি হতে পারে, আন্টি হতে পারে, খালা হতে পারে। এই টাইপ যারা আছে আত্মীয়, তাদের ক্ষেত্রে তাদের রিপ্রোডাক্টিভ রেটস বেশি থাকে কম্পেয়ার টু হেটেরোসেক্সুয়াল ম্যান। মানে যারা হেটেরোসেক্সুয়াল
তাদের পরিবারের ক্ষেত্রে যারা হোমোসেক্সুয়াল, তাদের মাতৃগোত্রীয় সম্বন্ধীয় যারা আত্মীয় থাকে তাদের সেক্সুয়াল রিপ্রোডাকশনের রেটটা বেশি থাকে। তো এটাও কিন্তু একটা লাইকলিহুড আর্গুমেন্টেশন এবং লাইকলিহুড স্টাডি। এটা পূর্বে এটা ধরে নেয় যে সমকামিতা আসলে জিনের সঙ্গে লিঙ্কড। তো প্রথম যে এভিডেন্সটা, যেটা হচ্ছে এক্সিস্ট ইন নেচারে এক্সিস্ট করে তাই এভিডেন্স, বিষয়টা মূলত তা না। এটা একটা এলিমেন্টারি ফ্যালাসি। কিভাবে? নেচারের মধ্যে অধিকাংশ প্রাণীর মধ্যে, অর্থাৎ 1400 থেকে 1500 প্রাণীর মধ্যে কিন্তু হোমোসেক্সুয়ালিটি দেখা যায়। দ্যাট ডাজন্ট মিন সেটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। কারণ এই হোল অ্যানিমাল কিংডমের মধ্যে যদি আমরা মানুষকে পর্যায়ে নিয়ে যাই তাহলে এটা একটা সমস্যা। আচ্ছা নিশি, আপনার 2টা এটি, আই থিংক ওয়াই, আই ডোন্ট নো, হোয়াটএভার। তো এই যে বিষয়টা, এটা কিন্তু সব ক্ষেত্রে খাটে না। মানে 1টা 2টা জিনিসের ক্ষেত্রে এটা খাটে, দ্যাট ডাজন্ট মিন যে হোল সেটের ক্ষেত্রে এটা খাটবে। এটা একটা এলিমেন্টারি ফ্যালাসি বা ফ্যালাসি অফ কম্পোজিশন। আবার এটাকে আমরা অ্যাপিল টু নেচারও বলতে পারি, যে নেচারে দেখা যায় তাই আমরা দাবি করতেছি যে এটা হচ্ছে মানুষের মধ্যে থাকতে হবে। এটা ট্রু না। কারণ নেচারে কিন্তু অনেক প্রাণীর মধ্যে আপনার ইনচেস্ট এটাও দেখা যায়। অনেক প্রাণীর মধ্যে আপনার নেক্রোফিলিয়াক, যেটা মানে মৃত প্রাণীর সঙ্গে সহবাস করা, যেটা এটাও কিন্তু দেখা যায়। অনেক প্রাণীর মধ্যে ক্যানিবালিজম বা মানুষ মানে নিজ গোত্রীয় কাউকে খেয়ে ফেলা, এটাও দেখা যায়। দ্যাট ডাজন্ট মিন যে সেগুলো আসলে মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হবে বা আমরা এগুলো দেখিয়ে বলবো যে এটাকে আমরা ডিনাই করতে পারি না, এটাকে আমরা অ্যাপ্লাই করবো ইন হিউম্যান লাইফ। ওকে, তো এই হচ্ছে প্রথম ইস্যু। সেকেন্ডলি হচ্ছে যেটা আছে টুইন স্টাডিজের ক্ষেত্রে আমরা দেখলাম যে টুইন স্টাডিজের ক্ষেত্রে দাবি করা হয় কিছু লিঙ্ক স্টাডির মাধ্যমে, কিছু স্টাডির মাধ্যমে, যে যদি সমকামী ভাইদের মধ্যে একজন সমকামী হয় তাহলে তৃতীয় জনের সমকামী হওয়ার প্রবণতা বাড়ে। এটা হয়তো বা জিনের সঙ্গে কানেক্টেড হইতে পারে। কিন্তু এই স্টাডিগুলোর ক্ষেত্রেই লিডস টি 1993 সালে আর্কাইভ অফ জেনারেল সাইকিয়াট্রি, এই জার্নালে আজিয়াটিক স্টাডি অফ মেল সেক্সুয়াল ওরিয়েন্টেশন, এখানে তিনি যেটা দাবি করছেন, দেখানোর চেষ্টা করছেন, সেটা হচ্ছে বিষয়টা এমন না যে আমরা যেটা অনুমান করে নিচ্ছি যে এটার সঙ্গে জিনের কানেক্টিভিটি আছে, এটা যে থাকতে হবে এমন কোনো কথা নেই। বরং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা দুই ভাই যেহেতু একই পরিবেশে থাকে, এর কারণেও একজন আরেকজনের দেখা দেখি সমকামী হতে পারে। এটার মানে এই না যে তাদের মধ্যে জিনগত সম্পর্কই থাকতে হবে। এটা হচ্ছে আমাদের টুইন স্টাডিজ এর ক্ষেত্রে যেটা বলা হয় আর কি। আরেকটা হচ্ছে ওই যে ব্রেনের ক্ষেত্রে যেটা বললাম, যে ব্রেনের ডেনসিটি বেশি কম এর সঙ্গে ফাংশনের কোনো সম্পর্ক নাই। এর মানে এই না যে কোনো একটা বিহেভিয়ার ওইটার মধ্যে রুটেড বা ওইটার মধ্যে প্রথিত, এমন কোনো কিছু নিউরোসায়েন্সে নাই। আচ্ছা, এগুলো হচ্ছে একেবারে বেসিক বেসিক যে লাইনস অফ এভিডেন্স। এছাড়াও কিন্তু আরো অনেক এভিডেন্স তারা দেখানোর চেষ্টা করে এই হোমোসেক্সুয়ালিটির পক্ষে আর কি। যেমন কিনসি স্কেল, তারপর আরো অনেকগুলো বিষয় আছে আপনার, এটা মানসিক রোগ কিনা, এই নানা বিষয়গুলো আমরা ইন ফিউচারে আলাপ করবো। এই জন্য আজকের জন্য এই আলোচনাটা নিয়ে আসিনি, বরং যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আসতেছি। যেমন এই যে এভিডেন্স গুলা, এগুলোর প্রি অ্যাজাম্পশন বা পূর্ব অনুমান হচ্ছে এগুলো হচ্ছে জিন লিঙ্কড, অর্থাৎ এগুলোর সঙ্গে জেনেটিক কোনো কানেকশন আছে। অর্থাৎ এটা অবশ্যই জেনেটিক্যালি কানেক্টেড, দ্যাটস ওয়াই এই জিনিসগুলো ঘটে। আর নেচারে আছে, টুইন স্টাডি গুলো সত্য, ব্রেন স্টাডিজ এগুলো দেখা যায়, সেকেন্ডারি কম্পেনসেশন হাইপোথিসিস এই কারণে সত্য। কিন্তু এটা আসলে ট্রু কিনা সেটা আমরা দেখবো। ওকে, তো যদি জেনেটিক স্টাডি গুলোকে অ্যানালাইসিস করি তাহলে আমরা কি দেখতে পাবো? সমকামিতার ক্ষেত্রে জিনগত যে বিষয়গুলো সেগুলো কখন আসছে? সেগুলো আসছে জিনবিদ ডিন হ্যামারের থেকে। হ্যামার 1993-1995 এর সময়ে আপনার জিন লিঙ্কেজ স্টাডিজ নিয়ে আসেন। এগুলো আমি একটু পরে এক্সপ্লেন করবো জিন লিঙ্কেজ স্টাডি কি এবং কিভাবে করে ইত্যাদি ইত্যাদি। তো এই স্টাডিগুলোর মাধ্যমে তারা দেখানোর চেষ্টা করেন যে আপনার সমকামিতার সঙ্গে জেনেটিক্স এর কানেকশন আছে, থাকতে পারে, হোয়াটএভার। তো পরবর্তীতে আর স্যান্ডার্স, তিনি এটার এগেইনস্টে কিছুটা দেখানোর চেষ্টা করেন 2014 তে এবং 2017 তে। রাইস এটেল 1999 এই কাজটা করছে, সামনে এক্সপ্লেন করতেছি।
তারা যে ইস্যু মানে সাইটগুলো নিয়ে কাজ করছেন সেটা হচ্ছে 11টা ক্রোমোজোমসের 11টা রিজিয়ন এবং 14টা প্রোটিন। এখানে হ্যামারের স্টাডির ইস্যু ছিল এই XQ28 রিজিয়ন ক্রোমোজোমের, আর রাইসেটেলও সেটাই ছিল, কিন্তু স্যান্ডার্সের কাজ ছিল SLITRK6 ক্রোমোজোম 13 এই অংশটা নিয়ে, এই রিজিয়নটা নিয়ে। এখানে একটা কথা বলে নেওয়া ভালো যে ডিন হ্যামার কিন্তু শুরুতে এটা বলে নিছে, ম্যাকিয়ার এই যে দ্য মিথ অফ দ্য গেজ ইন দ্য প্রেস, এখানে ডিন হ্যামার একটা বক্তব্য নেওয়া হয়েছিল, সেখানে তিনি নিজেই বলছেন যে আমি কোনো গে জিন আবিষ্কার করিনি এবং আমরা ভাবিও না যে এমন কোনো জিন এক্সিস্ট করে যা সেক্সুয়াল ওরিয়েন্টেশনের জন্য নির্ধারিত। এটা কিন্তু সত্য, কারণ কোনো মেইনস্ট্রিম একাডেমির কোনো জেনেটিস্ট বা কোনো জিনবিদ এটা বিলিভ করবে না যে একটা জিন কোনো সেক্সুয়াল প্রেফারেন্স তৈরি করতে পারে। ইট ডাজন্ট মেক এনি সেন্স। আচ্ছা, তো আমরা যদি এই ইস্যুটাকে লার্জলি ব্যাখ্যা করি তাহলে কি দাঁড়াবে? আচ্ছা, এই যে জিনের ইস্যুটা, জিন লিঙ্কেজ স্টাডিজ, এটার ক্ষেত্রে এটা আসলে কি? জিন লিঙ্কেজ স্টাডিজ আসলে কি? জিন লিঙ্কেজ স্টাডিজ মূলত হচ্ছে প্রাণীর আচরণের সংযোগমূলক গবেষণা। এখানে কি হয়? এখানে একটা পরিবার খুঁজে বের করা হয়, মানে সায়েন্টিস্টরা একটা পরিবার খুঁজে বের করেন যে পরিবারের মধ্যে কোনো অস্বাভাবিক আচরণের মানে একটা হায়ার রেট আছে বা একটা অস্বাভাবিক আচরণের আধিক্যতা ওদের মধ্যে দেখা যায়। যেমন বাইপোলার, কোনো একটা পরিবারে যদি বাইপোলার বেশি থাকে, সায়েন্টিস্টরা ওটা নিয়ে গবেষণা করতে আগ্রহী বেশি হবে। তো এখানে তারা কি করেন? এক্ষেত্রে রিসার্চাররা পরিবারের প্রতিটি সদস্যদের টিস্যু থেকে ডিএনএ নিয়ে স্যাম্পল হিসেবে এটাকে সংগ্রহ করেন। এরপর একেবারে অতি ক্ষুদ্র বিশ্লেষিত ডিএনএর সেট ব্যবহার করে তারা যে আগে সংগ্রহিত নমুনা মানে আগে সংগ্রহ করে রাখছিল নমুনাগুলো, সেগুলো কি করে? সেগুলোর কমন সেগমেন্ট খোঁজা শুরু করেন। অর্থাৎ প্রথমে কি করেন? টিস্যু থেকে ডিএনএর স্যাম্পল সংগ্রহ করেন, তারপর আপনার সিনথেসাইজ করা ডিএনএর একটা সেট বের করেন এবং সেটার সঙ্গে ওইটার কানেক্টিভিটি খোঁজেন বা কমন সেগমেন্ট খোঁজা শুরু করেন যে এখানে কানেকশন আসলে আছে কিনা এটার সঙ্গে। তো এই কমন সেগমেন্ট খোঁজার ক্ষেত্রে এই কমন সেগমেন্ট যেটা খোঁজেন সেটাকে বলা হয় মার্কার। এটা সায়েন্টিস্টদের ভাষায় বা যে জিনবিদদের ভাষায় বলা হয় এটাকে মার্কার। এখন একটা মূল মজার বিষয় হচ্ছে যে 22,000 জিনের মধ্যে এসব মার্কারের মাধ্যমে একটা জিন খোঁজা মূলত আপনার একটা বিশাল সুইমিং পুলের মধ্যে একটা সুই খোঁজার মতো অবস্থা। মানে এর থেকেও নিম্নমানের একটা কাজ মানে অ্যাপ্রোচ বলতে পারেন। আবার তারা যে নির্ধারিত ডিএনএ সেটকে নেয় আরকি, এই সেটটাও যে একেবারে মানে পিওর তা তো না। এই ডিএনএ এর সেটের মধ্যেও তো অসংখ্য অপ্রাসঙ্গিক জিন থাকতে পারে, তাই না? কারণ এগুলোকে তো আমরা ছেঁটে ফেলে দেই নাই গবেষণার ক্ষেত্রে। তো এই পদ্ধতিতে যখন তারা গবেষণা চালান, যদি তখন একই সিকোয়েন্স যদি একটা নির্দিষ্ট ট্রেট বা বৈশিষ্ট্যের সাথে যুক্ত হয়, তখন গবেষকরা কি মনে করেন? যে এই মার্কারটি হচ্ছে যে তার জন্য কোড করা একটা জিনের কাছাকাছি অবস্থিত একটা অংশ আরকি। তো এই ক্ষেত্রে তারা ধরে নেন যে তারা একটা লিঙ্কেজ বা একটা সংযোগ খুঁজে পাইছে। সরি, কিছু আঞ্চলিকতা চলে আসতেছে। সরি ফর দ্যাট। তো তারা কিছু লিঙ্কেজ খুঁজে পেয়েছে সেটা তারা মনে করেন। তো এই জিন লিঙ্কেজ স্টাডিজ কিন্তু একেবারে পিওর কিছু না এবং এটা নিয়ে নানা ধরনের আপত্তি সায়েন্টিস্টদের মধ্যে আছে। যেমন একটু আগে যেটা বললাম, কোনো মেইনস্ট্রিম সায়েন্টিস্ট বা জেনেটিস্ট এটা বিলিভ করেন না যে কেবল একটা জিন কোনো আচরণের জন্য নির্ধারিত হইতে পারে। যেমন সায়েন্স জার্নালের এক লেখকের ভাষায় আমরা বলতে পারি, যেটা এখানে দেখা যাচ্ছে, পুল আর 1993 তে সায়েন্স জার্নালে বলছেন যে আচরণগত জিন তত্ত্বের ক্ষেত্রটি, অর্থাৎ জিন লিঙ্কেজ স্টাডিজ, এই জিনিসটি মূলত প্রশ্নবিদ্ধ এবং পরবর্তীতে বাতিল হয়ে গেছে। তো এরকম আরো নানা ইস্যু আসলে পাওয়া যাবে, নানা বক্তব্য পাওয়া যাবে। তো আমরা হ্যামারের গবেষণায় চলে যাই। হ্যামার, ডিন হ্যামার। ডিন হ্যামার কি করছে? বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হ্যামার এই গবেষণা মানে জিন লিঙ্কেজ স্টাডিজ এর ক্ষেত্রে যেটা করেন, তিনি হচ্ছে সমকামিতার জন্য দায়ী জিনগুলো খোঁজার জন্য হ্যামার এবং তার দল, এখানে হ্যামার একা গবেষণা করেন নাই, হ্যামারের একটা দল ছিল, যখন একটা টিম ছিল, এটা নিয়েই তারা স্টাডি চালিয়েছিলেন। তারা কি করেন? তারা ৭৬ জন পুরুষকে বেছে নেন যারা নিজেদেরকে সম্পূর্ণভাবে সমকামী বা হোমোসেক্সুয়াল মনে করেন।
তারা দেখতে পান যে এসব পুরুষদের পুরুষদের মধ্যে যারা ভাই আছে, পুরুষরা তো আর সিঙ্গেল না, এইসব পুরুষের ভাইদের সমকামী সম্ভাবনা অলমোস্ট 13.5%। এটা আমি মূল গবেষণাপত্র থেকে বলতেছি, এটা জাস্ট এখানে তথ্যগুলোতে অ্যাড্রেস করার জন্য, বাট আমি বলতেছি মূল রিসার্চ পেপার থেকে। এছাড়াও তারা যেটা লক্ষ্য করেন সেটা হচ্ছে এসব পুরুষদের মাতৃ সম্পর্কীয় চাচা এবং খালাদের মতো সন্তানদের মধ্যে সমকামিতা বেশি দেখা যায়। এরপর তারা কি করেন? এরপর তারা 38টি ফ্যামিলিকে নির্বাচন করেন যেখানে 2 জন করে সমকামী ভাই ছিল। তাদের অনুমান ছিল যে এই ক্ষেত্রে এই এক্সপেরিমেন্টটা সমকামিতার যে প্রভাব সেটাকে আরো পরিষ্কারভাবে ব্যাখ্যা করবে। এবং হ্যামার কি করেন? হ্যামার তাদের এক্স ক্রোমোজোম যারা ফিমেল আর কি, তাদের এক্স ক্রোমোজোমে লিঙ্কেজ খোঁজার একটা চেষ্টা চালান। এবং তার অ্যানালিসিস মতে তিনি দাবি করেন যে এক্স ক্রোমোজোমের XQ28 এরিয়াতে বা রিজিয়নে একটা সমকামিতার স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্ট লিঙ্ক, অর্থাৎ পরিসংখ্যানগত গুরুত্বপূর্ণ একটা পারস্পরিক সম্পর্ক তিনি খুঁজে পেয়েছেন। এবং 1993 এর জুলাইয়ে কিন্তু তিনি বিখ্যাত সায়েন্স জার্নালে এই গবেষণাটা প্রকাশ করেন। এবং রাতারাতি হচ্ছে যে তিনি সায়েন্টিফিক কমিউনিটির একজন বিতর্কিত বিজ্ঞানী হয়ে ওঠেন এই ইস্যুতে, যে হোমোসেক্সুয়ালিটি আসলে জিনগত কিনা, এটা নর্মাল কিনা প্রকৃতিতে, ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলোতে। আচ্ছা, পরবর্তীতে আরো কিন্তু গবেষণা হয়েছে, এটা এমনটা না যে এটা এখানেই থেমে গেছে। পরবর্তীতে হ্যামার এবং তার দল অন্য জনসংখ্যা নির্ধারণ করে তাদের গবেষণাকে আবারও রেপ্লিকেট করেন, অর্থাৎ পুনরায় যে আগে যে গবেষণাটা করছেন সেটাকে আবার করার চেষ্টা করেন। তো এই রেপ্লিকেশনে দেখা যায় যে রেপ্লিকেশনের পরবর্তী যেটা গবেষণা করা হয়েছে সেখানে দেখা যায় যে আমাদের যে পূর্বে যে পরিসংখ্যানগত কি বলে এটাকে সিগনিফিকেন্সটা বেশি ছিল, সেটা আসলে পরবর্তীতে কম পাওয়া গেছে। পরবর্তীতে রাইস এটেল 1995 এবং 1999 এই দুইটা টাইমে রাইস এটেল হ্যামারের সমকামিতা নিয়ে গবেষণাটাকে রেপ্লিকেট করেন। এবং রাইসের এই যে গবেষণাটা, এটা কিন্তু হ্যামারের আগের গবেষণার সঙ্গে মিলল না, গবেষণার যে ফলাফল ছিল সেটার সঙ্গে মিলে নাই। বরং দেখা গেছে যে রাইস এটেলের গবেষণায় দেখা গেছে এক্স ক্রোমোজোমের যে ওই যে অংশটা যেটা নিয়ে হ্যামার কাজ করছে, XQ28 রিজিয়ন, এটার মধ্যে সমকামিতার কোনো মার্কার তিনি আর খুঁজে পান নাই। তো হ্যামার আবার এটাকে দাবি করছে যে হ্যামারের একটা দাবি ছিল এই গবেষণা নিয়ে রাইসের, যে রাইসের গবেষণায় এমন রেজাল্ট আসার কারণ হচ্ছে রাইসের দল মাতৃ সম্পর্কীয় যে সমকামী দল সমকামী গোত্র সেটাকে বেছে নেন নাই, বরং অন্য দলকে বেছে নিয়েছিলেন। কিন্তু সমস্যাটা হচ্ছে যে হ্যামার এবং রাইস দুজনের গবেষণা যদি আমরা একত্র করিও তাহলে কিন্তু তেমন গুরুত্বপূর্ণ কোনো সংযোগ আমরা আসলে পাই না, বা লিঙ্ক আমরা পাই না বর্তমান সময়ে। হোয়াটএভার। পরবর্তীতে কি হয়? পরবর্তীতে মুস্তানস্কি এটেল 2005 সালে একটা গবেষণায় অংশ নেন তার টিমের সঙ্গে। এটা করা হয় হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, এটার থেকে হোল জিনোম স্টাডি, পুরো জিনের একটা গবেষণা। তো আমেরিকার বিভিন্ন গবেষকদের কোলাবোরেশনে করা এই গবেষণাটা অন্যান্য জিন লিঙ্ক স্টাডিজ থেকে বেশ খানিকটা বড় ছিল। এবং হ্যামার নিজেও কিন্তু এই গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন, যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি 4 নাম্বার গবেষণা মুস্তানস্কি এটেল 2005। পাশে একটা 0 আছে, সেটা ব্যাখ্যা করতেছি কেন। তো এই গবেষণার ফলাফল ছিল এরকম যে আমাদের সম্পূর্ণ জিনোমের কোনো অংশ সমকামিতার জন্য দায়ী না। এখানে কিন্তু হ্যামারও ছিলেন, হ্যামারও এই গবেষণার একজন কো-অথর। তো এখানে দেখা যায় যে সম্পূর্ণ জিনোমের আসলে কোনো অংশ সমকামিতার জন্য দায়ী না। তো পরবর্তীতে আবার 2014 সালের মাঝামাঝি সময়ে শিকাগো ইউনিভার্সিটির গবেষণা টিম 409 জন সমকামী ভাইয়ের উপর গবেষণা চালিয়ে ওই যে আমরা পূর্বের ডিন হ্যামারের যে অংশটা XQ28 রিজিয়ন, এখানে আবার একটা মার্কার খুঁজে পান বা সংযোগ খুঁজে পান। তবে তারা কিন্তু সংযোগ খুঁজে পেয়ে চুপ থাকেন নাই। সংযোগ খুঁজে পেয়ে তারা আরো বলছে এটা যে জিনগত অবদান জিনের মাধ্যমে নির্ধারিত এই বিষয় থেকে বহুদূরের বিষয়। বরং এই সকল জিন দেখায় যে আচরণের জন্য জিনগত এবং পরিবেশ উভয়ই ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। অর্থাৎ জিন যে শুধুমাত্র আচরণের জন্য কাজ করে এমনটা না, বরং এনভায়রনমেন্টাল ফ্যাক্টরও একটা ফ্যাক্টর। আচ্ছা, পরবর্তীতে অবশ্য একটা চাইনিজ গবেষণা আসছে ইউ এটেল এর 2015-তে। তারা দেখানোর চেষ্টা করছেন যে একটা জিন আছে, যে নাম হচ্ছে COMT,
এই নামক জিন যৌনতা নির্ধারণের জন্য দায়ী বা সেক্সুয়াল প্রেফারেন্স তৈরির জন্য দায়ী, যদি পরবর্তীতে হিসাব করে দেখা গেছে যে ওই গবেষণার ফলাফল সাইজ অনেক দুর্বল, মানে ওইটা স্ট্যাটিস্টিক্যালি অনেকটা লো রেটেড এবং নেগলিজেবল, মানে বাদ দেওয়ার যোগ্য। পরবর্তী ওইটাকে আর গণ্য করা হয় নাই। তো আমরা চলে আসি বায়োব্যাংকের গবেষণায়, যেটা হচ্ছে গান্না অ্যাটেল, অর্থাৎ গান্নার একটা টিম এটা করছে। তো বায়োব্যাংকের গবেষণাটা কি এটা বোঝা দরকার। 2019 সালে আমাদের এই যে আবার অন্যতম প্রেস্টিজিয়াস জার্নাল সায়েন্সে প্রায় 500,000 মানুষ, মানে প্রায় 5 লাখ মানুষের স্যাম্পল নিয়ে একটা কাজ করা হয়। আমেরিকা যুক্তরাজ্য, সুইডেন, ডেনমার্ক ও নেদারল্যান্ড এর এই কয়েকটা দেশের কম্বাইন্ড রিসার্চ গ্রুপের প্রায় 20 জন বিজ্ঞানী আমেরিকার বায়োব্যাংক থেকে 500,000 মানুষের স্যাম্পল নিয়ে গবেষণা চালান। আগের জিন লিঙ্কের স্টাডিজগুলোতে কিন্তু আমরা মানে কন্ট্রাডিক্টরি রেজাল্ট পাইছি বারবার, যে একটার সঙ্গে একটা মিলে না, এবং একটা যতই কাজ বা যতই মার্কেট খুঁজে পাই না কেন, সেগুলো সবসময় মানে প্রশ্নের মধ্যেই পড়ে, প্রশ্নাতীত কোনো কিছু না। মানে সেগুলোকে আমরা একেবারে স্ট্রিক্ট কনক্লুশন হিসেবে নিতে পারতেছিলাম না, বা উপসংহার হিসেবে নিতে পারতেছিলাম না যে হ্যাঁ এটাই সত্য। কারণ এগুলো অনর্থক, কারণ এগুলো আসলেই পিওর না। যেমন আগেই বলছি যে এই তারা যখন সেটটা নির্ধারণ করেন ডিএনএ, সেটা কিন্তু একেবারে পিওর কিছু না, সেটার মধ্যে অনেক অপ্রাসঙ্গিক জিনও থাকে। যাই হোক, তো এছাড়াও আরো যে এই বিষয়গুলো আছে সেগুলো তো আমরা দেখছি। তো এই গবেষণায় দেখা গেছে যে এক্স ক্রোমোসোমের যে XQ28 সহ আরো 4টা ক্রোমোসোমের মার্কার আছে, যেগুলো স্যান্ডার্সের করা 2014 এবং 17 সালে। এগুলা কিন্তু এই যে এই গবেষণায় ভুল প্রমাণিত হয়। এই গবেষণায় রিসার্চাররা সমকামিতার সাথে কোরিলেটেড নট কজালি রিলেটেড, এটা বুঝতে হবে। কোরিলেশন এবং কজেশন সেম না। কোরিলেশন মানে সম্পর্কযুক্ত, তবে দায়ী না। এটা ঘটায়, এটার কজ না, এটা ঘটায় না, এটার সঙ্গে রিলেশনাল। ওকে, তো কোরিলেটেড 7টা জিন খুঁজে পান। তবে তাদের এই গবেষণার ক্ষেত্রে অবশ্য সেম সেক্স অ্যাট্রাকশন যেটা বা হোমোসেক্সুয়ালিটি, এটা সংজ্ঞা ছিল ভিন্ন। হ্যামারের মতো সমকামিতা সহজাত, মানে হ্যামার যেটা প্রথমে প্রি-সাপোজ করে নিছে যে হ্যাঁ, যদিও আমি জিনের মধ্যে কোনো মার্কার খুঁজে পাই, দ্যাট মিনস এটা সহজাত হতে পারে। এরা কিন্তু এই জিনিসটা ধরে নেয় নাই। আচ্ছা, তো এই গবেষণায় যেটা দেখা গেছে যে পূর্বে জিন লিঙ্কেজ স্টাডিজের যে সো কল শক্তিশালী 4টা ক্রোমোসোম মার্কার পাওয়া গেছিল, এদের ইফেক্ট সাইজ হচ্ছে মাত্র 0.4%, মানে 1%ও না। অর্থাৎ এদের ইফেক্ট আমাদের জিনের প্রেফারেন্স তৈরি করার ক্ষেত্রে 1%ও না, 0.4%, মানে জাস্ট না থাকার সমান। তো তাদের গবেষণা মতে অসংখ্য জিন যে কোনো বৈশিষ্ট্যের উপর প্রভাব ফেলতে পারে। জিনগুলোর প্রভাব ফেলার অংশ এই গবেষণা অনুযায়ী অলমোস্ট 8 থেকে 25%। তো এই হচ্ছে মূল ইস্যু। এখন প্রশ্ন হচ্ছে, সমকামিতা যদি সত্যি কোনো শক্তিশালী শারীরিক ফলাফল হইতো, তাহলে মস্তিষ্কের কিংবা যৌনাঙ্গের কোনো না কোনো জিন তো এতে অবদান অবশ্যই রাখার কথা। গবেষকরা বিভিন্ন টিস্যুর জিন ঘিরে দেখছেন, কিন্তু কোনোটার সাথেই সমকামিতার কোনো সংযোগ খুঁজে পান নাই, যদিও অন্যান্য বৈশিষ্ট্যের সাথে জিনের সংযোগ তারা কিন্তু খুঁজে পাইছে অলমোস্ট। তো এই হচ্ছে মূল বিষয়। আজ পর্যন্ত যতগুলো ডেটা আমরা পাইছি, তার উপর বেস করে জিন লিঙ্কেজ স্টাডিজ, হোল জিনোম স্টাডিজ, তারপর অন্যান্য যে স্টাডিজ গুলো করা হয়েছে আর কি, সেই সব স্টাডিজের আলোকে যদি আমরা দেখি, তাহলে কোনো জিনই হোমোসেক্সুয়াল প্রেফারেন্স অন্তত ক্রিয়েট করে না। হ্যাঁ, সেক্সুয়াল প্রেফারেন্স অবশ্যই ক্রিয়েট করে না, কিন্তু হোমোসেক্সুয়ালিটিকে যে ইফেক্ট, মানে কি বলবো এটাকে, প্রভাবিত করে কিংবা ইনফ্লুয়েন্স করে, এমন কোনো কিছু কিন্তু কোনো জিনোমে পাওয়া যায় নাই, কোনো সিঙ্গেল জিনে এটা পাওয়া যায় নাই। যত ছোট থেকে যত লার্জ স্টাডিজ গুলো, যত ছোট বড় স্টাডি আছে প্রত্যেকটার ক্ষেত্রে। তো আমরা মানে যারা দাবি করার চেষ্টা করে যে এটা ন্যাচারালি এক্সিস্ট করে, দ্যাটস ওয়াই এটা নিয়ে আপনার এটাকে না নিষেধ করার কোনো কিছু নাই, বা এটা হচ্ছে জিনগত, এটা কিন্তু ট্রু না। আমরা দেখতে পাচ্ছি যে আহ, আমাদের স্টাডিজ গুলোর আলোকে এগুলো আসলে একটা সত্য না। এছাড়াও আরো অনেক ইস্যু আছে, যেমন এই যে হোমোসেক্সুয়ালিটি, সেগুলোর অরিজিন কিভাবে হয় সেটা নিয়ে আমরা খানিকটা আলোকপাত করবো, খানিকটা। আচ্ছা, এটা তো গেল সমকামিতার জিনগত যে আলাপ, সেটার একটা অ্যানালাইসিস। তো হোমোসেক্সুয়ালিটি আসলে কেন খারাপ, বা কেন আমরা এটাকে বাদ দিতে চাইবো? এখানে নানা ধরনের কাহিনী আছে, যেমন আমরা রিপ্রোডাক্টিভ সাকসেস নিয়ে কথা বলতে পারি, যে যদি একটা গোষ্ঠী বা একটা মানে একটা পপুলেশন পিওরলি হোমোসেক্সুয়াল হয়,
তাহলে মানুষ কখনোই মানে ওই অংশটা কিন্তু এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে পড়বে। মানে এরা কিন্তু টিকে থাকতে পারবে না। কারণ যেটা মানে সমকামী সাপোর্টাররা যারা হচ্ছে স্মার্টলি স্টুপিড তারা অনেকে মনে করে থাকে যে পার্থেনোজেনেসিস জিনিসটা আমাদেরকে সেভ করবে। দ্যাট দ্যাট এটা আসলে রিডিকুলাস। পার্থেনোজেনেসিস হচ্ছে একটা ইস্যু যেখানে সেক্সুয়াল রিপ্রোডাকশন ছাড়াও হচ্ছে যে অফস্প্রিং আসে আরকি। মানে এরকম একটা কিছু। কিন্তু এটা কিন্তু আমাদের ক্ষেত্রে সম্ভব না। ম্যামালিয়ানদের ক্ষেত্রে এটা হয় না। আর এটা অন্যান্য প্রাণীর জন্য একটা এক্সিস্টেন্সিয়াল রিস্ক হিসেবে কাজ করে রিসেন্ট কিছু স্টাডিজ এর আলোকে আরকি। তো যাই হোক, ওটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। ওই আলোকে ওটাতেও যদি না ধরি, আমাদের কিছু ইন্যাক্ট বা স্বভাবগত এবং সহজাতগত কিছু প্রবৃত্তি আছে। যেমন ফর এক্সাম্পল আ ওয়েস্টার্ন লিবারিজমে যেটা হয়, লিবারেলদের মধ্যে তারা হচ্ছে হার্ম প্রিন্সিপাল হচ্ছে যে মেনে চলে যে অন্যের ক্ষতি না করা পর্যন্ত আমরা সব করতে পারি। কিন্তু আসলে কি তাই? যেমন ডিসগাস্ট সেনসিটিভিটি এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস মেডিকেল সায়েন্সে বা ইমোশনাল সায়েন্সে, সাইকোলজিতে, সরি মেডিকেল সায়েন্স কি বলতেছি। তো এখন কথা হচ্ছে ধরে নিচ্ছি যে আমরা কারো ক্ষতি করব না। এখন একটা মানুষ যদি কারো ক্ষতি করা ছাড়া একটা মুরগি ধরলাম, একটা মুরগির সঙ্গে সেক্স করে, আ এটা কি আসলে মোরাল? এটা আসলেই কি যৌক্তিক? কারণ সে তো কারো ক্ষতি করতেছে না। একটা মুরগি, মরা মুরগি, ওটার সঙ্গে সেক্স করতেছে। সো হোয়াটস রং এ? বাট এটা কিন্তু ভাবতেই কেমন লাগে। মানে নেক্রোফিলিয়ার কথা বাদই দিলাম। আমরা জাস্ট এই ছোট একটা এক্সাম্পল দেখি। একটা মুরগির সঙ্গে সেক্স করতেছে। এটা আসলে সেন্স মেক করে? না। কারণ এটা আমাদের ভেতর থেকে খারাপ লাগে। যেটা ইন্যাটলি, এটা স্বভাবগত, এটা মানে সহজাতগত যে এই জিনিসটা ভালো না। যেমন হচ্ছে মোরাল রিয়ালিজম এ চুরি করা খারাপ এই জিনিসটা, খুন করা খারাপ এই জিনিসটা। এগুলো কিন্তু আমাদের শিখিয়ে দেওয়া লাগে নাই। অথবা বলতে পারি যে এগুলো হচ্ছে যে সোশ্যাল বাই প্রোডাক্ট না। এগুলো ইভোলিউশনারি কোনো বাই প্রোডাক্ট না। এই মোরাল আউট এই ইস্যুগুলো নিয়ে আম সায়েন্স মূলত কাজ করে না। সো এই যে ভালো খারাপ এই ইস্যুগুলা সায়েন্সের ইস্যু না। তো কিছু স্টাডি যেমন স্ক্রিনে দেখানো, এক নম্বর হচ্ছে ইনবার ওয়াই এটাল ২০০৭ সালে ইমোশনস জার্নাল একটা গবেষণা প্রকাশ করেন। সেখানে তারা দেখান যে হোমোসেক্সুয়ালিটিকে মূলত মানুষরা দেখে মানে একেবারে ডিসগাস্ট এবং খারাপ একটা ইস্যু হিসেবে। আচ্ছা, জাস্ট আ মিনিট। আচ্ছা, হতাশ ভাই আপনি একটু মিউট করে রাখবেন প্লিজ। তো এই সাইকোলজির ডিসগাস্ট সেনসিটিভিটি অনুযায়ী এই যে আ ২০০৭ এর স্টাডিটা তারা যেটা দেখায় সেটা হচ্ছে মানুষের মধ্যে কিছু সহজাত বা স্বভাবগতভাবে আ মানে মানুষ সহজাতভাবে কিছু জিনিসকে মানে এই মোরালি খারাপ হিসেবে দেখে বা মানুষের মধ্যে বিতৃষ্ণা সৃষ্টি করে। সেটা হচ্ছে মানে এই হোমোসেক্সুয়ালিটি এরকম কিছু একটা। এটাই হচ্ছে মানে ইনবারের যে গবেষণা সেটার ইয়ে। আবার ফ্রন্টিয়ার ইন সাইকোলজিতে ওয়ানফ আর এটা তার ২০০৯ এর একটা গবেষণা অনুযায়ী দেখা যায় সেটা হচ্ছে সাধারণ মানুষ সহজাতভাবেই সমকামিতাকে মোরাল ফাউন্ডেশন এ ভুল হিসেবে আখ্যায়িত করে থাকে। এবং ডিসগাস্ট সেনসিটিভিটির যে ইস্যুটা, সেই ইস্যুর জন্যই আপনার মানুষ ইনটুইটিভলি সমকামিতাকে অসমর্থন করে। এরকম আরেকটা স্টাডি আছে যেখানে অলমোস্ট ৩১ টা দেশে মানুষদের কাছ থেকে সমকামিতার স্ট্যাটাস সম্পর্কে জানা যায়। মানে এক্সিওলজি এটা নিয়ে স্টাডি করা হয় যে সমকামিতার এক্সিওলজিটিভ ভ্যালুটা কি বা এটার স্ট্যাটাসটা কি? তারা সবাই এটাকে খারাপই বলছে। তো যদিও এখানে রিসার্চাররা দেখানোর চেষ্টা করছেন যে এটা হচ্ছে সো কল্ড হোমোফোব একটা জিনিস মানে যেটাকে বলা হয় আরকি হোমোসেক্সুয়ালিটিকে বাজে চোখে দেখা, হ্যান-ত্যান। বাট এগুলো ওখানে কিন্তু এটাও বলা আছে যে এটা আসলেই মানুষ ইনহেটলি ধারণ করতেছে। এমন না যে এটা সোশ্যালি একটা কনস্ট্রাক্ট একটা ইস্যু। যেমনটা ওই যে আমাদের মুরগির সঙ্গে সেক্স এই বিষয়টা। এটা সোশ্যালি কনস্ট্রাক্ট কোনো কিছু না। এটা ইনহেরেন্টলি আপনার খারাপ লাগার কথা। ইফ ইউ আর আ কি বলবো? সুস্থ মানুষ। আপনি যদি একজন ভালো মানুষ, সুস্থ মানুষ হন তাহলে আপনার এটা খারাপ লাগার কথা। যদি কেউ পাগল হয়, পাপা থেকে আসে, তাহলে তার কথা আলাদা। হোয়াটএভার। তো এই হচ্ছে মূল ইস্যু যে কেন এটাকে ইনহেরেন্টলি আমরা খারাপ বলি বা হোমোসেক্সুয়াল জিনিসটা কেন ইনহেরেন্টলি খারাপ? এবং অন্যান্য যে ইস্যুগুলা এক্সিস্টেনশিয়াল ক্রাইসিস এটা তো আরো অনেক বড় ইস্যু। আরো কিছু ইস্যু আছে ফিলোসফিতে ফাংশনাল এনালাইসিস এর আরো অনেক কিছু সেগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব। তো যেটা এখানে বলতে গেছিলাম যে এটার
উৎপত্তিটা আসলে কিভাবে ধরা হয়, তাই না? এটা এখানে নাই, তবে সেটা আমরা বলবো। সেটা একটা পেপার আছে যেটাকে মূলত আপনার বেশ ভালো সময় ধরে চেষ্টা করা হয়েছে মানে জার্নাল থেকে সরানোর। আর্কাইভ অফ সেক্সুয়াল বিহেভিয়ার একটা অন্যতম জার্নাল সেক্সুয়াল স্টাডিজ গুলোর ক্ষেত্রে। তো এই জার্নালে 2001 একটা স্টাডিজ পাবলিশ হয়, comparative data of childhood and adolescence molestation in heterosexual and homosexual persons। তো এই গবেষণায় যেটা দেখানোর চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে যে যারা হোমোসেক্সুয়াল হয় তারা মূলত হয় মোলেস্টেশনের কারণে বা এই সেক্সুয়াল অ্যাবিউজিং এর কারণে, মানে যারা ছোটবেলায় সেক্সুয়াল অ্যাবিউজিং এর সম্মুখীন হয় বা যৌন নিপীড়নের সম্মুখীন হয়, তারা হচ্ছে মূলত হোমোসেক্সুয়াল হয়, তারা হচ্ছে সমকামী হয়। এবং এরকম অসংখ্য স্টাডি আছে যেগুলো এটা দাবি করে যে হোমোসেক্সুয়ালিটি মূলত ন্যাচারাল না, বরং এই নানা ধরনের বিকৃত ইস্যুগুলোর কারণে হোমোসেক্সুয়ালিটি অ্যারাইজ হয় একটা মানুষের মধ্যে। সেটা নিয়ে আমরা সমালোচনা করবো একদম ব্রড সেন্সে, সবকিছু ওপেন করে, পেপার্স এবং যা যা প্রয়োজন আর কি এই ক্ষেত্রে। তো এটা হচ্ছে একটা স্টাডি আর কি। তো এবং এটাকে বলা হচ্ছিল মোস্ট কন্ট্রোভার্সিয়াল পেপার্স ইন আর্কাইভ অফ সেক্সুয়াল বিহেভিয়ার জার্নাল, যেটাকে অনেকবার চেষ্টা করা হয়েছে রিট্র্যাক্ট করার, কিন্তু পসিবল হয় নাই, পারে নাই এখনো স্টিল 2025 পর্যন্ত। তো এরকম অসংখ্য স্টাডিজ আছে যারা এটা কনক্লুড করে যেটা এরকম এরকম। আরেকটা ইস্যু হচ্ছে যারা হোমোসেক্সুয়ালিটিকে ডিফেন্ড করে তাদের আরেকটা কথা হচ্ছে যে যদি এটা সমস্যা হতো তাহলে এটাকে মানসিক রোগের তালিকা থেকে কেন সরানো হলো, এটা তো হইতো না। মূলত তারা আসলে জানেই না যে এই যে এটাকে হোমোসেক্সুয়ালের তালিকা থেকে সরানো হয়েছে এটা কখনোই সাইন্টিফিক ওয়েতে না, বৈজ্ঞানিক কোনো কারণে না, বরং পলিটিক্যাল চাপের কারণে। এবং এটারও প্রুফ কিন্তু আমাদের কাছে আছে, এমনটা নাই যে এটার কোনো প্রুফ আমাদের কাছে নাই। যেমন একটা সমকামীদের একটা জার্নাল আছে, জার্নাল অফ গে অ্যান্ড লেসবিয়ান মেন্টাল হেলথ। তো এই জার্নালে এই যে আপনার সমকামী থেকে বাতিল করে দেওয়ার যে ইস্যুটা, এখানে একজন অ্যাক্টিভিস্ট ছিলেন, নাম চার্লস সিলভারস্টেইন। তিনি গে এবং লেসবিয়ান মেন্টাল হেলথ জার্নালে 2008 একটা কথা বলছিলেন যে গে অ্যাক্টিভিস্টদের পলিটিক্যাল প্রেশার চলাকালীন আমি সোসাইটির একটি বৃহৎ পরিবর্তনের সাক্ষ্য হচ্ছিলাম। এটি দেখাচ্ছিল যে যা আমি বহুকাল ধরে বিশ্বাস করেছিলাম, সাইকিয়াট্রি দাঁড়িয়ে আছে নৈতিকতা এবং রাজনীতির ওপর, বিজ্ঞানের উপর নয়। অর্থাৎ এই ডিএসএম বা মনোরোগের তালিকা থেকে সমকামিতা বাতিল হওয়ার কারণটা কখনোই বৈজ্ঞানিক না বা সাইন্টিফিক না। কোনো সাইন্টিফিক এভিডেন্স পাওয়া গেছে যে সমকামিতা বৈজ্ঞানিক না, এটার যে সমকামিতাকে সরি কোনো সাইন্টিফিক প্রমাণ পাওয়া গেছে যে সমকামিতা মানসিক রোগ না, এটার জন্য সমকামিতাকে ডিএসএম বা মেন্টাল হেলথের যে আপনার লিস্টটা সেটা থেকে সরিয়ে দেওয়া হয় নাই, সরানো হয়েছে গে অ্যাক্টিভিটিসদের রাজনৈতিক আস্ফলনের কারণে, রাজনৈতিক মুভমেন্টের কারণে। এটা পলিটিক্যাল একটা অ্যাক্টিভিজম ছিল, এটা কখনোই সাইন্টিফিক ওয়েতে সরানো হয় নাই, এটা কখনোই সাইন্টিফিক লিটারেচার স্টাডিজ গুলোর মাধ্যমে সরানো হয় নাই, এটা ট্রুথ ওয়েতে সরানো নাই, এটা সরছে গায়ের জোরে। এটাকে গায়ের জোরে সরিয়ে দেওয়া হয়েছে ডিএসএম এর তালিকা থেকে। যদিও বর্তমান সময়ে ট্রাম্প আবার বলে দিচ্ছে যে সমকামিতা মেন্টাল রোগ, এই আর কি, মানে যে যখন ক্ষমতায় থাকে সে তখন এটাকে অ্যাপ্লাই করে, লাইক দ্যাট। এটা একটা পলিটিক্যাল অ্যাচিভমেন্ট ছিল গে অ্যাক্টিভিটিসদের। এটা কখনোই সত্যতা নির্ধারণ করে না যে সমকামিতা আসলেই মানসিক রোগ না। এই আর কি মূলত এই ইস্যুতে ছোটখাটো আলোচনা। আমরা ভেবেছিলাম যে হাফ অ্যান আওয়ারের বেশি আলোচনা করব না, এটা ভেবেই মূলত আমাদের এই স্লাইডটা তৈরি বা আপনাদের আলোচনার ইস্যুটা নিয়ে আসা। তো এই হচ্ছে এখান থেকে আজকের বিষয়গুলো যেটা সেটা হচ্ছে সমকামিতার ক্ষেত্রে যে লাইন এভিডেন্স গুলো নিয়ে আসা হয় আর কি, মূলত একেবারে শুরুর দিকে নেচার এক্সিস্ট করে, আবার মানে একেবারে শক্তিশালী যে স্টাডিগুলো, টুইন স্টাডিজ, তারপর সেকেন্ডারি কম্পেনসেশন হাইপোথিসিস, ব্রেন স্টাডিজ, এগুলো আসলে অ্যাজিউম করে নেয় বা পূর্বেই ধরে নেয় যে সমকামিতা জিনের সঙ্গে সম্পর্কযুক্ত। কিন্তু সমস্যা হচ্ছে পরবর্তীতে এই স্টাডিগুলো আসলে দেখায়
যে এটা না, যে এই যে সমকামিতা, এটা মূলত কোনো জিনের সঙ্গে সম্পর্কযুক্ত না। একটা সিঙ্গেল জিন নাই যা সমকামিতাকে ইনফ্লুয়েন্স করবে বা এটার জন্য কোনো ফ্যাক্টর হিসেবে কাজ করবে বা এটার অরিজিন হিসেবে কাজ করবে, এমন কোনো জিন মানুষের বডিতে আসলে নাই, হিউম্যান জিনোমে আসলে নাই। এবং এই মানুষ ইনহেরেন্টলি একদম স্বভাবগতভাবে তার নৈতিকতার ভিত্তিপ্রস্তর থেকে এটা মানে এবং দাবি করে যে সমকামিতা বিষয়টা হচ্ছে যে মোরালি পারফেক্ট না, এটা একটা ডিসগাস্টিং একটা জিনিস। হ্যাঁ, কিছু মানুষ দাবি করতে পারে যে তাহলে কিছু মানুষ কেন সমকামিতাকে সাপোর্ট করে? ঠিক ওই কারণেই, যে কারণে টুইন স্টাডিজ এর ক্ষেত্রে আমরা দেখছি যে যদি একজন ভাই সমকামী হয় তাহলে অন্য ভাইও সমকামী হতে পারে। অর্থাৎ এনভায়রনমেন্টাল একটা ফ্যাক্টর, পরিবেশের প্রভাব। যেমন করে মানুষ পরিবেশের প্রভাবে ভালো খারাপ হয়, লাইক দ্যাট। তাদের বিহেভিয়ার যেমন চেঞ্জ হয়, লাইক দ্যাট। এটা ইনহেরেন্টলি গুড থিংস না। সমকামিতা ইনহেরেন্টলি ভালো এমন কোনো কিছু আসলে কোথাও নাই। না মোরাল, না মোরালিটিতে আছে, না এথিক্সে, না সায়েন্সে, না ফিলোসফিতে। এবং যেটা বললাম আর কি, যে মেন্টাল হেলথের রোগ, এটা যে একটা মেন্টাল রোগ, মানসিক রোগ, ডিজিজ, এটা তালিকা থেকে সরে যাওয়া এর মানে মেন্টাল ডিজিজের তালিকা থেকে সরে যাওয়ার মানে এই না যে সেটা আর মেন্টাল রোগ না। অবশ্যই সেটা এখনো একটা মেন্টাল ডিজিজ, একটা মানসিক রোগ। এটা সরে গেছে শুধুমাত্র পলিটিক্যাল পাওয়ারের কারণে, পলিটিক্যাল অপারেশনের কারণে। এটা কখনোই নৈতিকভাবে সত্যায়িত হয়ে বৈজ্ঞানিক কোনো প্রমাণের ভিত্তিতে এটা সরে যায় নাই। এটাই আর কি। সো আফটার দ্যাট ইন ফিউচারে আমরা সমকামিতার উৎপত্তির কিছু হাইপোথিসিস আছে, যেটাকে বলা হয় হরমোনাল ডিফিসিয়েন্সি। অর্থাৎ অনেক সায়েন্টিস্ট আছেন যারা দাবি করেন যে মাতৃগর্ভে যখন হরমোনের সমস্যা দেখা দেয়, হরমোনের অ্যাবনর্মালিটি দেখা যায়, সেখান থেকে যদি কোনো বাচ্চা জন্ম নেয় তাহলে সে হচ্ছে এই আপনার সমকামী হতে পারে। এটা বলা হয় যে অ্যাবনর্মালিটি থেকে জন্ম নিলেই সমকামী। অর্থাৎ এটাও ইন্ডিকেট করে যে সমকামিতা আসলে একটা অ্যাবনর্মাল জিনিস, নরমাল কোনো কিছু না। কারণ ওর জন্মই অ্যাবনর্মালিটি থেকে, হোয়াটএভার। তো এরকম বেশ কিছু স্টাডিজ আছে, আমরা সামনে এটা নিয়ে আলাপ করব। এবং মলেস্টেশন, অন্যান্য যে কারণে সোশ্যাল যে অপারেশন গুলা, সোশ্যাল যে কাল্ট, নানা ধরনের সমস্যা, এগুলোর কারণেও কিন্তু যৌন নিপীড়ন, এগুলোর কারণে কিন্তু সমকামী তৈরি হয়। এটা আমাদের একটা স্টাডি দেখাচ্ছে, এরকম একটা না, বহু বহু স্টাডি আছে 2025 পর্যন্ত। সেগুলো নিয়ে আমরা ইন ফিউচার আলাপ করবো টাইম নিয়ে, ইনশাল্লাহ। তো এই আর কি। তো যেহেতু কেউ যুক্ত হন নাই আজকে এটুকুই, ইনশাল্লাহ। পরবর্তীতে আমরা এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো, আর চেষ্টা করবো একেবারে পারফেক্ট টাইমে শুরু করার। আজকে শেষে আবার জানিয়ে দিই কেন শুরু করতে পারিনি একদম পারফেক্ট টাইমে। কারণ আমি যখন স্লাইড তৈরি করছিলাম, ঠিক তা হাফ এন আওয়ারের মধ্যেই স্লাইডটা কোনো একটা কারণে ডিলিট হয়ে গেছে, যে দ্যাটস ওয়াই আমাকে আবার একেবারে শুরু থেকে তৈরি করতে হয়েছে। এর জন্য একটু টাইমের দরকার ছিল, দ্যাটস ওয়াই আজকের এই পুরো লেট আর কি, হোয়াটএভার। তো এটাই। থ্যাংকস টু অল যারা এতক্ষণ ধরে দেখতেছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ শেষ করতেছি। ভালো থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট লাইভে। ভালো কথা, আরেকটা কথা, সেটা হচ্ছে এই রমজানের মধ্যেই ইনশাআল্লাহ আমরা আমাদের সিরিজ শুরু করবো নাস্তিকতাবাদের জানাজা নিয়ে 2.0। যারা আগেরটা দেখেননি তারা আগেরটা দেখে নিবেন, আগের যে সিরিজটা, সেটা এই পেজে আমরা লিঙ্ক দিয়ে দিব ইনশাআল্লাহ। আর এটার আরেকটা সিরিজ নিয়ে আমরা শীঘ্রই শুরু করব, কাল বা পরশু থেকে শুরু করতে পারি ইনশাআল্লাহ। সেখানে ফিলোসফির বেসিক্স এবং আর্গুমেন্টস ফর গড অ্যান্ড অ্যাগেইনস্ট ন্যাচারালিজম, অ্যাথিজম ইত্যাদি ইত্যাদি, এই নানা টপিকে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। যেহেতু রমজান মাস, কাজ থামিয়ে রাখলে তো আর হবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।